আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইউজিসির মধ্যস্থতায় সিটি শিক্ষার্থীদের কাছে ড্যাফোডিলের 17 শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা মঙ্গলবার সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলসহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের দাফন, ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে স্বজন ও এলাকাবাসী দাবি। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা সম্ভাবনা ও অর্জন আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সব জিম্মি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখনও একজন নিখোঁজের দাবি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ ও স্বজন। জিম্মিদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। 2টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হন অনেক শিক্ষার্থী। ভাঙচুর ও আগুন দেওয়া হয় 20টি বাস ও প্রাইভেট কারে। রাতে ও সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির 17 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইউজিসির মধ্যস্থতায় সোমবার বিকেলে শিক্ষার্থীদের ছেড়ে দেন তারা। আমার রুমে ছিলাম আমরা একসাথে প্রায় 12 থেকে 15 জনের মতো। সবারই মোটামুটি হাত ভাঙছে, মাথা ফাটছে, মানে খুবই বাজে অবস্থা। আর আমাদের অ্যাটাকিং আসছে, আমাদের আগুন জ্বালাই দিচ্ছে, আমাদের বাসে আগুন জ্বালাই দিচ্ছে, মারধর করতে আমাদের ভিতরে চলে গেছে। এখান দিয়ে যাইতে যাইতে মেয়ে হোস্টেল পর্যন্ত চলে গেছে। তবে এখনো স্বজনের খোঁজে ড্যাফোডিলে আসছেন অনেকে। ইউনিভার্সিটি বন্ধ তাও জানে না। তারপর আসছে পর এখানে 4টার সময় কথা হয়েছে, প্রায় বাসায় যেতে ঘন্টাখানিক লাগে সাগরের দিকে। তারপর আমি তখন থেকে ফোন দিতেছি, মেসেজ দিতেছি, কোনোটাই ধরতেছে না। আজকে সকালে আসছে এই জায়গায়, আমি খবর পাই আইসি, এরপর আর কিছু আমি কইতে না। সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ছাত্রদের জোরপূর্বক বক্তব্য নেওয়ার অভিযোগ করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। আমাদের বাচ্চাগুলি হয়তো কোনো ভুল করেছেই করছে। এখন আমি দেখতেছি যে এটা তো পরিকল্পিতভাবে জবানবন্দি কেন নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা সহ সকলকে সঠিক পদ্ধতিতে জানিয়েছে। ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য টহল দিচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, সাভার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক হয়েছে। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। সুপারিশ পেশ করার পর মঙ্গলবার 2টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐকমত্য কমিশন। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। তবে সিপিবি সহ 4টি বাম দল জুলাই সনদে সই করেনি। এনসিপিও জুলাই সনদে সই করেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনের একাধিক প্রার্থীর সঙ্গে তারা কথা বলেছেন। তাদের মূল লক্ষ্য ঐক্য। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তিনি বলেছেন, শরিক দলসহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। কেউ যেন বিভেদের কথা না বলে সেই আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আশা করি ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে,
যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। এই তরুণদেরকে, যুবকদেরকে, তাদের ভাবনাকে, রাজনৈতিক ভাবনাকে, চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব। তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে নিয়মিতভাবে দলীয় প্রার্থীদের সঙ্গে কথা বলছে বিএনপির হাইকমান্ড। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সোমবার 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। মইনুল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসে 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার চেষ্টায় বিএনপি। তারই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বরিশাল, খুলনা, সিলেট, রাজশাহী এবং ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকারে অংশ নেন। সাক্ষাৎকারের সময় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যাতে পৃথিবীর সাথে কম্পিটিশন করে টিকে থাকতে পারে, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, শিক্ষার মান বৃদ্ধি করব এবং যোগ্য শিক্ষার ব্যবস্থা চালু করব। আমি যোগাযোগ খাতে উন্নয়নের জন্য কাজ করব, মানুষের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব, হাওর অঞ্চলের বেড়িবাঁধ নিয়ে কাজ করব। মেহেন্দিগঞ্জের সাথে বরিশাল যাতে সড়ক পথে যোগাযোগ হয় সেই ব্যবস্থা করব। রাজনীতিটা শুধু মনোনয়ন পেলেই না, রাজনীতি জনগণের জন্য কাজ করা। আমি নমিনেশন পেলে আমার এলাকার জন্য আমি বেশ কিছু শিল্প মিল কলকারখানা আমি তৈরি করব। 17টা ইউনিয়ন, একটি পৌরসভা, অন্তত আমি একটা মডেল উপজেলা, মডেল আসন আমি অন্তত এই দলকে উপহার দিব। যোগাযোগ এবং শিক্ষা অগ্রাধিকার দিব। প্রাণের দাবি জনগণের যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব মনে করে সেই কাজগুলো সবার আগে করব। বিএনপির পক্ষ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নিউ ইয়র্কে কোয়ালিশন অফ আমেরিকান আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের মতো জায়গায় যখন নারীরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা রয়েছে যেখানে তারা অংশ নিতে পারবেন না। জামাতের আমির আরও বলেন, সমাজের নারীদের দুটি বিষয় নিশ্চিত করতে হবে, একটি নিরাপত্তা, আরেকটি সম্মান। জামাত সুযোগ পেলে আরেকটি বাড়তি সুযোগ দেবে, সেটি হলো ইনসাফ। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে বলেও প্রবাসীদের জানান জামাতের আমির। আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব। অত তালা কেনার পয়সা কোথায় আমাদের? আমরা কথা দিচ্ছি, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। আমি তো একটু আগে একজনের কথা বলেছি, আল্লাহ রসুল কোনো যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবি কমপক্ষে তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? তফসিলে না থাকে এনসিপিকে শাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, কমিশন নিজের বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। তিনি আরও জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকাংশে সেরেছে নির্বাচন কমিশন। এবার চূড়ান্ত করা হয়েছে ভোটকেন্দ্রের সংখ্যা। মোট ভোটকেন্দ্র ৪২,৭৬১টি, কক্ষের সংখ্যা 2,44,649টি।
অস্থায়ী ভোট কক্ষ প্রায় 12,000। আপনাদেরকে ধন্যবাদ। সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে কথা বলেন ইসি সচিব। রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই সেটা, এবং তফসিল সে করেনি। নির্বাচনী জোট করলেও নিজ প্রতীকে ভোট করা সংক্রান্ত আরপিও সংশোধনী নিয়ে বিএনপির যে অভিযোগ, সে বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো। আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি। চলতি সপ্তাহে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি। ধন্যবাদ আপনাদেরকে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ফার্মগেটে মেট্রো রেলে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজার নামাজ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয়েছে। পরে নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করেছেন স্বজনরা। যথাযথ ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি SM মজিবুর রহমানের রিপোর্ট। ফার্মগেইটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। 4 ভাই ও 6 বোনের মধ্যে অষ্টম আবুল কালামের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। 4 ভাই 6 বোনের ভিতরে উনি ছিলেন শিক্ষিত এবং পরিবারকে দেখাশোনা করার মতন একজন যোগ্য ব্যক্তি। 2 বাচ্চা ভাই বাচ্চা আছে, এক ভবিষ্যৎ, তার ফ্যামিলির ভবিষ্যৎ আমরা সবারই এটা সরকারের দেখে তেমনি জীবনযাপন করে সামনে বাঁচতে পারবো, এটি আমাদের দাবি। আবুল কালামের 4 বছরের ছেলে আব্দুল্লাহ আবরার ও 3 বছরের মেয়ে পারিসা মারিয়াম সুরা এখনো প্রিয় বাবার বাড়ি ফেরার অপেক্ষায়। সারাক্ষণ বাবার সাথে থাকছে, ড্যাডি তুমি কখন আসবে? বাবা আমি রুটি সস খাবো। ঢাকায় গেলে ওই পরিবারের জন্য পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে। মেট্রো রেল বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আবুল কালামের স্বজনরা। SM মজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণকে নকশাগত ত্রুটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন নিরাপত্তা অডিট করা প্রয়োজন। স্থায়ী সমাধানের জন্য ভায়াডাক্টের কার্ভগুলোতে উন্নত প্রযুক্তির প্যাড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বিশ্বে মেট্রো রেলের ইতিহাসে বিয়ারিং প্যাড খুলে পড়ার দ্বিতীয় নজির বাংলাদেশে। এর আগে 1986 সালে ভিয়েতনামে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে 2024 সালের 18 সেপ্টেম্বরের পর 1 বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা বিরল। বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বড় সেতু, উড়াল সড়ক বা মেট্রো রেলের মতো স্থাপনার স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়। যখন ঘটনা বারবার ঘটতে থাকে এবং সমস্যাটা একেবারেই সিমিলার, বুঝতে হবে যে এটা নকশাগত ত্রুটি আছে। এটা একেবারে সোজা কোনো করিডোর না, বেশ কিছু জায়গায় এসকার্ভ বসে আছে। এই ত্রুটিটা আসলে অ্যাড্রেস করা জরুরি এবং এটা খুব যে কঠিন হবে তা না, কারণ আমাদের সামনে টেকনোলজি আছে। ইচ্ছা করলেই আপনি জ্যাকিং করে ভায়াডাক্টটা কিছুটা উপরে তুলে রাবার প্যাডের চারপাশে গ্রুভিং করে নাট বোল্ট দিয়ে যদি এটাকে ধরে রাখা হয় তাহলে কিন্তু এটা সরবে না। রক্ষণাবেক্ষণ ও নিয়মিত তদারকির পাশাপাশি পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। নিশ্চয়ই মনে আছে 2020 সালে কিছু রাবার প্যাড বুয়েটে টেস্ট করার পর এটা কিন্তু বাতিল করা হয়েছিল। এই জায়গায় আসলে আমি মনে করি আমাদের একটা দুর্বলতা হয়ে গেছে। আমাদের ট্রেডিশনাল যে রেলগুলি আছে সেখানেও আসলে এই ধরনের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় পট বিয়ারিং। তো পট বিয়ারিং আমরা রেলে ব্যবহার করছি, সেখানে মেট্রো রেলে যারা নকশা করেছে তারা পট বিয়ারিং না দিয়ে কেন রাবার প্যাড দিল, এই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসবে।
বিয়ারিং প্যাড পুরনো প্রযুক্তি উল্লেখ করে দেশের ভবিষ্যৎ মেট্রোগুলোতে অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগে অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ এনবিসিসির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে 2027 সালে 6000, 2028 সালে 18,000 কর্মী নিয়োগ করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশে মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন। 6 মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য চ্যানেলের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ যাত্রা শুরু করেছে। প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবাসীদের সুখ দুঃখ অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব। জাকি আক্তারের রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সাগরকন্যার দেশ পর্তুগাল থেকে। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ, এই স্লোগানে 26শে অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের নতুন সংবাদ পর্ব প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর 5টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুলেটিন। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা পূরণে চ্যানেল আইকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই লাল সবুজ বাংলাদেশ দেখে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে, তারা চ্যানেল আইকে দেখে নিজেকে অনুভব করে, নিজের মৃত্তিকা, মন, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে অনুভব করে। এই যাত্রাটা শুভ হবে এবং চ্যানেল আই সারা বিশ্ব জুড়ে আরও সমাদৃত হবে। এখন এই ভার্চুয়াল দুনিয়াতে ইন্টারনেটের কারণে যখন ঢাকার সঙ্গে ওয়াশিংটন বা ঢাকার সঙ্গে প্যারিস, ঢাকার সঙ্গে লন্ডন একীভূত হয়ে আছে, সেখানে সেই ইন্টারনেটটা যদি হয়ে থাকে এটা ব্রিজ, সেই ব্রিজের সবচেয়ে শক্তিশালী পিলারটা হচ্ছে চ্যানেল আই, এবং সেই শক্তিশালী পিলার হিসাবে চ্যানেল আই এই প্রবাস সংবাদ শুরু করেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাস সংবাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সবসময় চ্যানেল আইয়ের সাথে যুক্ত আছি, আর এত সুন্দর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের সংবাদ যেমন মানুষের আস্থার প্রতীক, তেমনি প্রবাস সংবাদ হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা। অনেক ভালো ভালো বিষয় আসবে যেগুলো আমরা জানবো, আগে জানতাম না। আমাদের প্রবাসী যে সমস্ত ইয়েগুলো আছে, অ্যাম্বাসি আছে, তাদের সাথে স্থানীয় পর্যায়ের মানুষের, বাঙালিদের সেবা, সুযোগ সুবিধাগুলো, এগুলো ক্রমান্বয়ের মাধ্যমে উঠে আসবে। মানুষের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সেতু বন্ধন তৈরি করবে। আমাদের ইন হাউস, আমাদের যে পরিবারটা, তার সাথে কিন্তু এখন যোগ হবে আরেকটি পরিবার বাইরে, এবং যেটা খুব ক্লোজ একটি সম্পর্কে পরিণত হবে আশা করি আমি। সবকিছু মিলিয়ে একটা ভালো উদ্যোগ, সুতরাং এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবো ভালো করে, সেটাই হচ্ছে আজকের এই আশা। পৃথিবীর 6টা মহাদেশে আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তারা তাদের প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান, সাকসেস এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো আমরা তুলে ধরবো, যাতে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, তারা দেশকে যেন মিস না করে। নতুন উদ্যোগের সাফল্য কামনা করছেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশা সবখানে চলছে আলোচনা। দেশের নানা বয়সী, নানা পেশার মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন পটুয়াখালী ভোটাররা। আমরা চাই সৎ, নির্ভীক, যারা জনগণের কাজ করে, জনগণের পাশে থাকে, এই ধরনের প্রার্থী আমরা বাছাই করে নিতে চাই। আমরা সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে খাইতে পারি, সুন্দরভাবে আমরা পরিবেশ দেখতে পারি, এরকম আমরা সুন্দর দেশ দেখতে চাই। আমি ভোট দিতে চাই
যে ধর্মীয় অনুশাসন মানে এমন কাউকে ভোট দিতে চাই, যে সৎভাবে উপার্জন করে, ধর্মীয় অনুশাসন মেনে চলে, দেশটা যাকে দিয়ে ভালো পরিচালনা হবে আর কি, এরকম কাউকে চাই আমি। বাংলাদেশ কেমন আবার নতুন করিয়া নাম নতুন হয়েছে, জায়গা তো আর নতুন হয় নাই, আবার মানুষজন হাও তো নতুন হয় নাই, হাও তো এই দেশি মানুষই আছে। দেশ যেন ভালো চলে, রাস্তাঘাটও যেন হয়, এইটাই আর কি। নতুন ভোটার হিসেবে আমি এবছর নতুন ভোটার হয়েছি ইনশাল্লাহ। আমি চাই যে মানে সুন্দরভাবে একটা ভোট দেওয়ার জন্য, এটাই আমি সকলে যাতে আমি নতুন তাই বলে মানে পুরান যারা ছিল তারাও যে সুন্দরভাবে ভোট দিতে পারে, এটাই আমি চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকারের অধীনে সামনে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই নির্বাচনে তারুণ্যের আমরা প্রথম ভোট যেন আমাদের পছন্দের প্রার্থীকে এবং আমাদের যারা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য যারা কাজ করে, যারা বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের জন্য কাজ করবে, আমরা তাদেরকেই অবশ্যই নির্বাচিত করব। ভালো প্রার্থী চাই, একজন যোগ্য, যে যেন দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য জনগণের জন্য কাজ করতে পারে, নিরপেক্ষ সরকার ভালোটা চাই। আগে যা ছিল তার জন্য আরো ভালো থাকে। স্মার্ট বাংলাদেশ তো হয়েছে আগে থেকেই, এখন যা আরো যেন ভালো হয়, ভালো উন্নত হয়, ভালো সরকার হয়, আমাকে জনগণের জন্য কাজ করে, যেন পাশে থাকে। যে প্রার্থী দেশের খেদমত করবে, দেশের উন্নয়ন করবে, ভালো মন্দ দেখবে, গরিবের সেবা করবে, তাদেরই আমরা ভোট দিব। যে দেশের জন্য কাজ করবে, যে উন্নয়ন করবে, যারা খাইবে পেট ভরিয়া, সেরকম প্রার্থী আমরা চাই না। চাই সুষ্ঠু সুন্দর ভালো পরিবেশ এবং ভালো ন্যায় নীতি যে ব্যক্তি করবে, এরকম পরিবেশ যে করতে পারবে তারই আমরা চাই। যোগ্যতা প্রার্থী দেখতে চাই আর কি। এখন কাকে ভোট দেবো এখন আমাদের কোনো নিশ্চয়তা নেই, যে ভালো হইবে তাকে আমরা সিদ্ধান্ত করে ভোট দেবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের উপর ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন 3 বছর সময় নিয়েও একটি তদন্ত প্রতিবেদন দিতে পারেননি ওই কর্মকর্তা। এতে এত বছর রাজস্ব হারাতে হয়েছে। বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে বি ট্র্যাক সলিউশন মাইলেজের চুক্তিসই অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। এ সময় ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, বি ট্র্যাক সলিউশন ও মাইলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সিদ্দিকী, প্রকল্প প্রধান শাফায়েত আবদুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার আলম হুমায়ুন কবির ও অন্যরা। আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে আমি বলতে চাই না, কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারিতে, এটা সেই 8 থেকে 9 মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারেনি। এটা দুঃখজনক আমাদের জন্য। আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব এবং আমি ওই প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছি। আমি তাকে লিখিত আমি তার ওই যে অনতি বিলম্বে তার জন্য কারণ দর্শাও নোটিশ এবং সেটা কেন দিতে পারেনি গত 3 বছর যাবৎ, যে জন্য আমরা এত রাজস্ব আমরা হারিয়েছি, আমি এটা অবশ্যই জবাবদিহির আওতায় আনছি। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পরে দেখবেন। এশিয়া সফরে পরবর্তী ধাপে জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার ব্যবস্থাপনায় প্রমাণভিত্তিক চিকিৎসা প্রোটোকল তৈরি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, দেশে জরায়ু ও ডিম্বাশয় সহ নারীদের বিভিন্ন অঙ্গের ক্যান্সার দ্রুত বাড়ছে। তাই আন্তর্জাতিক মানের প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সমন্বিত প্রোটোকল তৈরি এখন সময়ের দাবি। কর্মশালায় বক্তারা আরও বলেন, রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ও পুনর্বাসন পর্যায়ে আধুনিক গবেষণার ফল প্রয়োগের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে চিকিৎসক, নার্স, প্যাথোলজিস্ট, প্রশাসনের সমন্বয়ে একটি জাতীয় প্রোটোকল প্রণয়ন করলে দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করা যাবে। প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর জান্নাতুল ফেরদাউস। নানা আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে মিছিল ও সমাবেশ হয়। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। অতিথি ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুনার রশিদ মামুন, জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও অন্যরা।
এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এশিয়া সফরের দ্বিতীয় ধাপে জাপানে পৌঁছাচ্ছেন। সন্ধ্যায় জাপানের সম্রাট নারিহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। তাকাইচির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প স্পষ্ট করেছেন যে জাপান যুক্তরাষ্ট্র জোটকে আরও শক্তিশালী করাই তার সরকারের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির শীর্ষ অগ্রাধিকার পাবে। ট্রাম্পের এশিয়া সফরের মূল আকর্ষণ দক্ষিণ কোরিয়া সফর। সেখানেই তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোই এই সফরের মূল লক্ষ্য। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুজনের প্রথম সাক্ষাৎ। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করতে পারেন। সফরের প্রথম অংশে মালয়েশিয়া, ট্রাম্প কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সইসহ একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। দুই রাজ্যের উপকূলীয় এলাকায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা সহ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে গেছেন 50,000 মানুষ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ক্যারিবিয়ান সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ জ্যামাইকায় ধেয়ে যাচ্ছে হ্যারিকেন মেলিসা। এটি জ্যামাইকাতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে 5 মাত্রার হ্যারিকেনটি মঙ্গলবার রাত বা ভোরে জ্যামাইকাতে আঘাত হানতে পারে। ধ্বংসাত্মক বাতাস সহ দেশটিতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। জ্যামাইকা প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলসন দ্বীপ জুড়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। হ্যারিকেন মেলিসা প্রভাবে ইতোমধ্যেই হিস্পানিওলা দ্বীপে 4 জন মারা গেছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিশিষ্ট কবি ও সাহিত্যিক আলতাফ হোসেনের ৭৬তম জন্মবার্ষিকী আজ। জন্মদিন উপলক্ষে ঢাকায় বাতিঘরে নিভৃতচারী এই কবির জন্মদিন উদযাপন করেছে সাহিত্য.com। কবিকে শুভেচ্ছা জানিয়ে তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন দেশের সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা। লাইলা নওশিনের রিপোর্ট। সজল ভৈরবী কিংবা লাজুক অক্টোপাস খ্যাত ভিন্নধর্মী কবি আলতাফ হোসেন ১৯৪৯ সালের ২৭ অক্টোবর জন্ম নেয়া এই নিভৃতচারী কবির ৭৬তম জন্মবার্ষিকীতে রাজধানীর বাতিঘরে মিলনমেলা। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান দেশের সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা। আমি বলবো যে বিরল একজন কবি যিনি কোনো কিছুই চান না, কোনো কিছু রিকগনিশনটা তার এসছে অনেক পরে। একটা ব্যাপার আছে আর কি, এবং সেটা কবিতা পড়তে গিয়ে মনে হয়েছে যে অন্যদের থেকে আলাদা। আলতাফ ভাই অনেক উদযাপিত হওয়ার মতো কবি ছিলেন, হননি তিনি, এটা আমাদের দুর্ভাগ্য। উনি যতই নিবৃত্তচারী থাকুন না কেন, কবিতার যারা গুণবিচারী পাঠক তারা কিন্তু তাকে চেনেন। উনি শুধু কবিতাতেই বসবাস করলেন সারা জীবন, এবং উনি একটা বিশেষ ভঙ্গিতে লিখলেন। আলাওল সাহিত্য ও বাংলা একাডেমি পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা পাওয়া কবি আলতাফ হোসেন কবিতা ও শিল্পের সঙ্গেই বাকি জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন। লিখতে এবং পড়তে এবং জানতে ভালো লাগে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। বন্ধুরা এবং আশেপাশে যারা আছেন ভালো লাগছে। অনুষ্ঠানে কবির রচিত কবিতা পাঠ করেন অতিথিরা। তার গলা থেকে তার হৃদয়ে নামছে, সে কেঁপে চলেছে যেন তার চোখ আরো চক্ষুষ্মান হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর হাতে লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হয় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় কৃষির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। নোয়াখালী জেলার হাতিয়া
এখানে গত কয়েক বছর সবজির পাশাপাশি লেবুর চাষ বেড়েছে। চায়না 3 জাতের সিডলেস লেবু চাষ তুলনামূলক খরচ কম এবং অধিক লাভ হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। ফুল আসলে এর ধরেন 8-9 মাস 1 বছর হলে এগুলা সংগ্রহ করা আমাদের আস্তে আস্তে বাজারজাত করি আমরা। এখন যে সিজন, এই সিজনে প্রতিদিন আমার 12 থেকে 1400 পিস আমি লেবু বিক্রি করি। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। এই এলাকায় সিডলেস লেবুর চাষ শুরু হয় খলিলুর রহমানের হাতে। তিনি 50 শতক জমিতে লেবু চাষ করে মাত্র 5 মাসে লেবু ও চারা বিক্রি থেকে উল্লেখযোগ্য সাফল্য পান। এখন পর্যন্ত আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাআল্লাহ আমি সক্ষম হয়েছি। এবার উপজেলার প্রায় 70 একর জমিতে লেবুর চাষ হচ্ছে। সাইট্রাস জাতীয় এই ফসল সম্প্রসারণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। এই ধারা অব্যাহত থাকলে হাতিয়া হয়ে উঠবে বাণিজ্যিক লেবু চাষের অন্যতম একটি অঞ্চল। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ছোট ফেনী নদী তীব্র ভাঙনে কোম্পানিগঞ্জ, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল ও মসজিদ। হুমকিতে 41,000 হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফেনী সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই উত্তাল ছোট ফেনী নদী এবং কালিদাস পাহালিয়া নদী। একদিকে সাগরের লোনাপানিতে ফসলহানি, অন্যদিকে ভাঙনে কঠিনতর হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের জীবনযুদ্ধ। নদীতে বিলীন হয়েছে অন্তত 20 গ্রামের 13 কিলোমিটার এলাকার শত শত ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকার আবাদি জমি। সেগুলো এই 2 দিনে ভেঙে গেছে। দেখেন প্রতিদিন এইভাবে ভাঙন বাড়তেই আছে। বিল্ডিং ঘর গেছে, একটা টিনের ঘর গেছে, এখন আবারও বিল্ডিং দিছে। আর বাইরে টাইরে লই আর আল্লাহর বাস্তে দান করি ঘর করে দিছে। এখন আমি কও যাবো। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রকল্প নেওয়া হলেও কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তাদের বিটাটা যদি হারায় যায়, তারা যে কোথাও যায় যে আবার গড়বাড়ি করবে, তাদের ওই ক্ষমতা তাদের নাই। কাজের গতিটা বাড়াইলে এখানে যে জোয়ারের পানি আসে, আমাদের যে ভাঙনটা সৃষ্টি হয়েছে, এই ভাঙন থেকে আমরা রক্ষা পাইতাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানামুখী কর্মপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। বি স্ট্রং একটা প্রজেক্ট পাস হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এই প্রজেক্টটার কাজ শুরু হলে আমরা এর অন্তর্ভুক্ত জায়গাগুলোতে স্থায়ী প্রোটেকশন দিতে পারবো। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে বাঁকা নদী সোজাকরণ সহ বেঁচে থাকার অবলম্বন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 40 পয়েন্ট কমে 5,086 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 394 কোটি 18 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 67 কোটি 37 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 81টির, কমেছে 260টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, সংবাদের রিপোর্ট আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি, আলামত হিসেবে সংযুক্ত হচ্ছে হত্যায় ব্যবহৃত অস্ত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ 8 জনের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যে আদালতে চার্জশিট দেবে ডিবি। আলামত হিসেবে সংযুক্ত করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অন্যান্য অস্ত্র। এনামুল কবির উপমের রিপোর্ট। 13ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় 8 জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন হত্যাকাণ্ডে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাভেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন সহ আরও 5 জনকে। সাম্য হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অল্প কয়েকদিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হবে। ফোন করে সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল বলে মামলার বাদী শরীফুল ইসলাম জানালেও গোয়েন্দারা এর সত্যতা পাননি। পুলিশ বলছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত নয়। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে 2 জনকে খুঁজছে পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে সেগুলো আমাদের প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। এখানে আমরা চেষ্টা করেছি যথাযথভাবে তদন্তটা হয় এবং যারা প্রকৃত দোষী তারা যেন আইনের আওতায় আসে। এর আগে সাম্য হত্যা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানায় নবীনবরণের সংঘর্ষের সঙ্গে সাম্য হত্যার সম্পৃক্ততা নেই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কে মেয়র প্রার্থী জাহরান মামদানি বলেছেন, নিউ ইয়র্ক কখনোই ধনকুবেরদের কাছে বিক্রির জন্য নয়। নিউ ইয়র্কে রোববার একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ডেমোক্র্যাটিক মনোনীত মুসলিম বংশোদ্ভূত মামদানি কুইন্সের একটি ছোট স্টেডিয়ামে মঞ্চে আয়োজিত সমাবেশে অংশ নেন। সেখানে তিনি বলেন, নিউ ইয়র্ক কখনোই ধনকুবেরদের কাছে বিক্রির জন্য নয়। নিউ ইয়র্ক নগরের পরবর্তী মেয়র নির্বাচনের আগে ভোট স্থানীয় সময় গত শনিবার শুরু হয়েছে। এবারে নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টির মেয়র পদপ্রার্থী জাহরান মামদানি। তিনি শহরের রাজনীতিতে পরিবর্তন আনতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন বলে আশা করছেন তার সমর্থকরা। সমাবেশটি পরিচালনা করেন স্যাটারডে নাইট লাইভ শোয়ের সেরা শেরম্যান। জাহরান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের কার্টিস স্লিওয়া। উৎসব 2025 এবং বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজের গ্রাহক সেবা উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে গাছের চারা বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে হরিণমারি গ্রামে 150 জন উপকারভোগীকে ফলদ গাছের চারা দেওয়া হয়। বিজের পলাশবাড়ি উপজেলা শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ। বাগেরহাটের মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা গ্রামে উদ্বোধন করা হয়েছে একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত আশ্রয় কেন্দ্রটি দুর্যোগকালীন সময় এবং শিক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে জমিদাতা মোহাম্মদ সেলিম মিয়া সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করছি, শিরোনামগুলো আরও একবার। ইউজিসি মধ্যস্থতায় সিটির শিক্ষার্থীদের কাছ থেকে ডেফোডিলে 17 শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা মঙ্গলবার সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলসহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের ভার্চুয়ালি বৈঠক। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের দাফন। ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় স্বজন ও এলাকাবাসী দাবি। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা, সম্ভাবনা, অর্জন, আকাঙ্ক্ষা তুলে ধরা প্রত্যয়। জেনে বিদায় নিচ্ছি, শুভেচ্ছা।